শেখর, শেখর, তুমি তো একটু পরেই আমাকে ফোন করে রাগারাগি শুরু, তার আগেই তোমার কাছে সরি বলে নিচ্ছি। কিন্তু রুহি, তুমি আমরা দুজনই জানি যে আমি যদি থাকতাম তুমি আমাকে ঠিকই জিজ্ঞেস করতে যে তুমি জবটা নেবে কিনা। দেখো, তুমি যদি ময়ূরকে জিজ্ঞেস করো দুনিয়া থেকে চিরতরে বৃষ্টি বন্ধ করে দেই, ও বলবে না। কিন্তু যদি বৃষ্টি বন্ধ করা জরুরি হয়ে থাকে তাহলে ময়ূরকে প্রশ্ন করারই বা কী দরকার। তোমাকে একটু সহজ করে দেই, এখানে আমি ময়ূর আর তুমি হচ্ছ বৃষ্টি। তুমি তো আবার রূপক বুঝবে না, তাই বুঝিয়ে বললাম। তো শেষ কথা হলো, আমি চাই তোমার ডিসিশন তুমিই নাও। তবে তোমাকে প্রমিস করছি, যে ডিসিশনই তুমি নাও আমি তোমার সাথে আছি। ড্রিঙ্কসটা আমাদের জন্য এনেছিলাম, ওটা তোমার কাছেই থাক। নতুন জবের ট্রিট, তোমার প্রিয় শেখর। তো এবার ঘোষণা করছি এমপ্লয়ি অব দ্য মান্থ আমাদের রুহি। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ স্যার। রুহি, তোমাকে একটা সিক্রেট বলি। কোনো ভালো জায়গায় একবার পৌঁছে গেলে জায়গাটা স্থায়ী করতে হয়। ভাবতে একদিন সময় দিলাম। কিন্তু মনিকা ম্যাম, অ্যাপ্লিকেশন তো দিয়েছিলাম। তোমার মনে হয় ক্লায়েন্ট এসব কথা শুনবে? আচ্ছা, এক কাজ করি, ক্লায়েন্টকে মেল করে বলি যে আমরা খুবই সরি, আমরা কাজটা শেষ করতে পারিনি, কারণ আমাদের কপিরাইটার ছুটিতে ছিল। ভালো হবে না সেটা? ডেডলাইনের আগেই তো কাজ শেষ কিন্তু করেছি। কাজটা ভালো হয়নি শেখর। আর ফ্র্যাঙ্কলি বলছি, অন্য কেউ যদি এটা লিখতো আমি অ্যাকসেপ্ট করে নিতাম, কিন্তু আমি তোমার কাছ থেকে ভালো কিছু এক্সপেক্ট করি। শোনো প্লিজ, আবারও বলছি, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না, ওকে? আমি সরি। মনিকা, এটার কোনো মানেই হয় না। এটা একেবারে আনএক্সপেক্টেড, এক কথায় ফালতু। এক্সকিউজ মি? এক্সকিউজ মি? দাবানল জ্বলছে ওই ছেলেটার বুকের মধ্যে। তুমি কি কিছু খেয়েছো? ছেলেটার অভিশাপে না তুমি একেবারে জ্বলে পড়ে যাবে। তোমার কাছে হাত জোর করছি, দোহাই লাগে, ভালোবাসার খাতিরে এটা করো না, প্লিজ করো না। আমি শেখরের প্রতি স্ট্রিক্ট হয়েছি বলে তোমার খারাপ লেগেছে, তাই তো? হ্যাঁ, এজন্যই আমি এখন এখানে এসেছি। যদিও আমারও ফিলিংস আছে, কিন্তু আপাতত আমি শেখরের জন্য এসেছি। তুমি জানো, এভাবে প্যাচ লেগে আছে ওর ভেতরে, ঠিক এইভাবে। ও যে হাতের শিরা কেটে এখনো মরে যায়নি, সেটাই কপাল। মনে হয় তুমি ঠিক বলেছ, ওকে আমার এতটা প্রেশার দেওয়া ঠিক হয়নি। মনিকা, তুমি মন খারাপ করো না। ও তো আচ্ছা, তুমি কি কখনো খেয়াল করেছো যে তোমার কাছে আমি আসি জাস্ট একটা কথাই বলার জন্য? তোমাকে একবার বলি আর তুমি একবারেই সব কথা বুঝে যাও। এরকম জোড়া না স্বর্গ থেকে তৈরি হয়ে দুনিয়ার বুকে খুবই কম আসে। কিন্তু আমি এখন কি করব শিলাজিৎ? অফিসের উপর ক্লায়েন্টের প্রেশার, আর পুরো প্রেশার আমার উপরেই আসে। আর শেখর, ও ও আমার বেস্ট এমপ্লয়ি। প্রথমে তুমি, ও দ্বিতীয়। দেখো, তুমি হয়তো জানো আমি টপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি, জাস্ট টপ রিটার্নসের আশায়, অথচ আমি মিনিমাম রিটার্নও ওভাবে পাচ্ছি না। এখন বুঝতে পারছি আমার ডিসিশনটা আসলে ভুল ছিল। এই সব ফ্রাস্ট্রেশন, প্রেশার শেখরের উপর চাপিয়েছি। আমি জানি কাজটা ঠিক হয়নি, কিন্তু আই ডোন্ট নো। আরে ইটস ওকে, তোমার মাথার উপর এত কাজের চাপ, তুমি কাজ সামলাবে নাকি মিউচুয়াল ফান্ড খুঁজবে বলো আমাকে? আর আমি সত্যিই সরি, কিন্তু এরকম টপ ফান্ডে ইনভেস্ট করে রিটার্ন আশা করা খুব একটা স্মার্ট আইডিয়া না। কেন? আরে কারণ টপ ফান্ডসরা টপে থাকে তাদের আগের পারফরমেন্সের জোরে। এই দেখো,
প্রতি বছর ফান্ডের পারফরমেন্স চেঞ্জ হতেই থাকে, টপ ফান্ডদেরও। এই যে দেখেছো, অনেকেই টপ ফান্ডে ইনভেস্ট করেও মার্কেটের টপ রিটার্ন পাচ্ছে না। তো আমি ভালো রিটার্ন কিভাবে পাবো? এখান থেকে ইটি মানি জিনিয়াস মেম্বার হয়ে যাও। ও তোমাকে টাইম টেস্টেড স্ট্র্যাটেজি ইউজ করে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও তৈরি করে দেবে। এই পোর্টফোলিওতে থাকবে ইন্ডেক্স পয়েন্ট, যেটা ইন্ডিয়ান ইকুইটিতে, ইন্টারন্যাশনাল স্টক মার্কেট এবং গোল্ডে ইনভেস্ট করে থাকে। ওয়াও, দারুণ তো। হ্যাঁ, শুধু তাই না, এই অ্যাপ মার্কেটের সাথে সাথে চেঞ্জও হতে থাকে, যাতে কোনো হ্যাসেল ছাড়াই বেটার রিটার্ন পেতে পারো। রিটার্নের রেট কেমন? আচ্ছা, তুমি যদি 15 বছরের মধ্যে 7 বছরের জন্য কোনো জিনিয়াস হাই প্রোগ্রাম পোর্টফোলিওতে ইনভেস্ট করো, তাহলে 16.1% রিটার্ন পাবে। বুঝতে পেরেছ? শিলাজিৎ, তুমি কিন্তু আসলে স্মার্ট। থ্যাংক ইউ। আচ্ছা শিলাজিৎ, আরেকটা ব্যাপার, আমি এখনো খুঁজে পেলাম না ফায়ার অ্যালার্মের কাণ্ডটা কে ঘটিয়েছে। আমি যাচ্ছি, এখনই খুঁজে বের করে ফেলবো। টেনশনের কিছু নেই, পানি খাও। দিন শেষে আমি তোমার বেস্ট এমপ্লয়। বেস্ট এমপ্লয়ি। হাই রুহি। ফোন কেন করেছো শেখর? চিঠি লিখলেই তো হতো। আরে আমার কথাটা তো একটু শুনবে প্লিজ। তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। রুহি, আমি সরি। আমি জানি আমি যেভাবে চলে এসেছি সেটা একদমই ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি। প্লিজ আমার কথাটা শোনো। আমি শুনছি। আগে না আমার মন বলতো যে আমি কাজে মন দিতে পারছি না, কারণ আমি তোমাকে মিস করি, এখনো মিস করছি। কিন্তু এখন মনে হয় আমার কাজে মন না দিতে পারার আসল কারণ হচ্ছে আমার বিবেক। মানে আমার জন্য তুমি ক্যারিয়ার থেকে পিছিয়ে পড়ছো, আর এই ব্যাপারটা আমি কোনোভাবে মানতে পারছি না। আমি জানি না এরকম ফিলিংস নিয়ে আর কতদিন চলতে পারবো, তবে তোমার সাথে আমি থাকতে চাই, কিন্তু বিবেক ছেড়ে তো থাকা যাবে না। শেখর, তুমি এসব কি বলছো? জবটা নাও। কি? জাস্ট আমার কথাটা শোনো। তুমি যখন ওখানে গিয়েছো তার মানে ওটা তুমি ডিজার্ভ করো। তোমাকে সবাই খুব বাহবা দিচ্ছে, কাজটাও তুমি খুবই এনজয় করছো। তোমাকে বাধা দেওয়া ঠিক হচ্ছে না। আমার মতামত চাচ্ছিলে না, সেজন্যই বললাম কথাগুলো। আমার মনে হয় তোমার মন যেটা বলে সেটা করাই উচিত। জবটা নাও। এই কথাগুলোর জন্য সত্যি থ্যাঙ্কস আ লট। I miss you, Ruhi. Miss you a lot. I miss you more. আচ্ছা, বাই। বাই। পেয়ে গেছে শম্ভু ভাই? হ্যাঁ হ্যাঁ, কোথায় দাও? এই পকেটে মাল দেন, এখান থেকে তথ্য নেন। আরে না শম্ভু ভাই, তুমি না একটা জিনিয়াস। কই দেখি। আরে এ তো এমপ্লয়ি আইডি, কি করবো এটা দিয়ে? আমি তো শুনলাম আপনি নাকি মনিকা ম্যাডামের বেস্ট এমপ্লয়ি। হ্যাঁ হ্যাঁ, এসব কথায় কান দিও না, যত সব। রুহিকে প্রতিদিন অ্যাপ্রিসিয়েট করবে। ও যেন মনে করে জায়গাটা ও ডিজার্ভ করে। যেভাবে হোক ও ওখানে পার্মানেন্টলি থাকার অফারটা যেন অ্যাকসেপ্ট করে। শেখর, এসব কিছুর পেছনে মনিকাই দায়ী। মনিকা দায়ী মানে? রুহিকে পার্মানেন্টলি মুম্বাইতে পাঠানোর প্ল্যানটা ওরই ছিল। শিলাজিৎ, তোকে আমি বলেছিলাম ওর খপ্পরে পড়িস না। আর শেখর, তুমি হঠাৎ এখানে? কেন, কি হয়েছে? তোমাকে সারপ্রাইজ দিতে পারবো না? পারবে, কিন্তু
তুমি কি জানো তোমাকে মুম্বাইতে পাঠানোর প্ল্যান পুরোটাই মনিকা ম্যামের ছিল? ও চেয়েছিল তোমাকে মুম্বাইতে তাতে পার্মানেন্টলি শিফট কিছুই করতে। যায় আসে না। যায় আসে না মানে কি? আমি এই জবটা অ্যাকসেপ্ট করিনি। কিন্তু কেন? আচ্ছা, রাজ্যের যত উপলব্ধি শুধু তোমারই হতে পারে, তাই না? কিন্তু হঠাৎ আবার তোমার এমন কি হলো? চলো তোমাকে সব খুলে বলছি। মুম্বাইয়ের ওই দিদির কথা মনে আছে, যে আমার ফেভারিট মানুষ? হ্যাঁ, যে সবসময় হাসি খুশি থাকে উনি তো? হ্যাঁ উনি। তো আমি ওনাকে ফাইনালি জিজ্ঞেস করেছি উনি সবসময় খুশি থাকেন কিভাবে। আচ্ছা, দিদি কি হয়েছে? আজকে হাসি কোথায় আপনার? হাসি, আজকে উনি ফ্যাক্টরিতে কাজ করছে। আই এম সরি দিদি, আমি ঠিক বুঝলাম না। কি যে বলি, আজকে আমার স্বামীর বস ওকে অনেক কাজের চাপ দিয়েছে। ও আজকে খাবার নিয়ে আসতে পারেনি। এই ব্যাপার? এই যে আপনি আমার না লাঞ্চটা না, নিন। লাঞ্চ আমি করে নিয়েছি, কিন্তু যতক্ষণ ও নিজের হাতে আমার জন্য খাবার নিয়ে না আসে আর খেতে খেতে দুটো কথা না বলে, আমার ভালো লাগে না ম্যাডাম। আর মন যদি ভালোই না থাকে তাহলে হাসি কোথা থেকে আসবে? দেখো শেখর, কারো কারোর জন্য না 12 তলা অ্যাপার্টমেন্ট, ইনক্রিমেন্ট এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এটা হতেই পারে, কিন্তু আমার ওই দিদির মতো ওনার জন্য না ওই একটা মানুষ গুরুত্বপূর্ণ, যে তাকে সবসময় ভালোবাসে, যার জন্য ওনার মুখে সারাক্ষণ হাসি থাকে। আর মুম্বাইতে আমার জন্য অনেক কিছু ছিল, ইনক্রিমেন্ট, ভালো চাকরি, মানুষের হাততালি, কিন্তু একটা মানুষ সবসময় মিসিং ছিল। তো ফাইনালি আমি একটা ভালো খারাপের লিস্ট তৈরি করলাম আর কি দেখলাম কি যে কি? তুমি মানে আবার তুমি লিস্টও তৈরি করে ফেলেছো? বাহ বাহ, তো রেজাল্ট কি ফাইনালি? আর রেজাল্ট হলো দিল্লি ছেড়ে মুম্বাই কেন থাকবো তার কোনো ঠিকঠাক উত্তর আমি পাইনি। তবে আসল কথা হলো তুমি ওখানে নেই।